ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি। পাহাড়ে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলল বিটিআরসি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবে ডক্টর ইউনূস, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আমেরিকার দূতাবাসে ভারতীয় কর্মকর্তার রহস্যজনক মৃত্যু। নিউ ইয়র্কের বিহার্ট প্রোগ্রামের সাফল্য, ২০২৪ সালে ১৪,৯০০ মানসিক স্বাস্থ্য কলের জবাব। লেবাননে পেজার বিস্ফোরণে উঠে এলো ভারতীয় নাম। এবং ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন গ্র্যান্ডমাস্টার রাজীব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে ফজলুল হক মুসলিম হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে পরিবর্তন করে ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। বহিষ্কৃত ওই ৮ শিক্ষার্থী হলেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন শাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল মিয়া ও আব্দুস সামাদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের আহসান উল্লাহ, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ কবির। এর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জালাল মিয়া, মোহাম্মদ সুমন, আহসান উল্লাহ, মোত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানির ২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে বরাতে বলা হয়, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পক্ষ থেকে দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ৩ জেলায় এবং দেশের কোথাও মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শনিবার দুপুরে বিটিআরসির মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার দিনভর সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন ওই দিন বিকেল ৪টা নাগাদ অগ্নিসংযোগের ঘটনায় এটিটিএন অপারেটর সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। খাগড়াছড়ি জেলায় রবির প্রায় ১৫০টি টাওয়ার রয়েছে, কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি চলমান থাকায় সঙ্গে সঙ্গে সেসব টাওয়ার মেরামত করা সম্ভব হয়নি। শুক্রবার রবির ১৪টি টাওয়ার সচল করতে পেরেছে এবং ২টি টাওয়ার এখনও মেরামত করা যায়নি। শিগগির সবগুলো সাইট সচল করা হবে। এতে আরও বলা হয়, খাগড়াছড়ি জেলায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের ৭২টি মোবাইল টাওয়ার রয়েছে। পৃথিবী থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় টেলিটকের ২৩টি টাওয়ার অচল হয়ে পড়ে। তাছাড়া অন্যান্য কারণে আরও ৬টি টাওয়ার সহ মোট ২৯টি টেলিটক টাওয়ার বর্তমানে অচল রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। শনিবার প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাধারণত রাজনৈতিক সরকারের আমলে সাধারণ পরিষদের অধিবেশনে সরকার প্রধানের সফর সঙ্গীর বহর বিশাল হয়ে থাকে।
তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ব্যতিক্রম হবে। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা ও প্রোটোকল সব মিলে বাংলাদেশ থেকে মোট 57 জনের একটি প্রতিনিধি দল আগামী মঙ্গলবার নিউ ইয়র্ক যাবে। প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন 27 সেপ্টেম্বর রাতে। জানা গেছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী 27 সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত বক্তৃতা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তৃতায় বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন প্রতিফলিত হবে। বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে কিভাবে নিজেদের তুলে ধরবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা। দেশের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূ রাজনীতির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্তভাবে আহ্বান জানাবেন। এদিকে 24 সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই অনুষ্ঠানে অংশ নিতে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। বাংলাদেশ মিশন আশা করছে 50টি দেশের সরকার প্রধান বা তাদের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। দর্শক, মিলেনিয়াম টিভি নিউজের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন?
এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বিদ্যুৎ আমদানি ও রপ্তানি চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতিনিধি দল শিগগিরই নেপাল সফর করবে। সরকারি সূত্র জানায়, জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা হওয়ার 6 বছর পরে বাংলাদেশ, নেপাল এবং ভারত সম্প্রতি ভারত হয়ে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে। ঢাকায় নেপালি দূতাবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বাংলাদেশ ও নেপালের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততায় সন্তোষ প্রকাশ করেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস প্রাঙ্গণে ভারতের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই কর্মকর্তা মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ জানতে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ভারতীয় দূতাবাস শুক্রবার ওই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে এ নিয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এক বিবৃতিতে আমেরিকার ভারতীয় দূতাবাস জানায়, গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করতে চাই, ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার সন্ধ্যায় মারা গেছেন। আমরা সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি যাতে দ্রুত মরদেহ ভারতে পাঠানো যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। সেই সঙ্গে তলব করা হয়েছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং রয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েল, ওই সংস্থার এজেন্ট বিক্রম যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে। 21 দিনের মধ্যে তাদের ওই সমনের জবাব পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউ ইয়র্ক জেলা আদালত। নিজেকে ইসরায়েলের রক্ষক দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে ইহুদি আমেরিকান ভোটারদের পস্তাতে হবে। এছাড়া 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন রিপাবলিকান এই প্রার্থী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন ইহুদিদের জাতীয় সম্মেলনে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমেরিকান ইহুদিদের মাঝে হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখছেন তিনি। কামালা জয়ী হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প বলেন, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে যদি আমি জয়ী না হতে পারি। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিবৃতি। আমার কাছে এমনটাই মনে হয়। এখানে উপস্থিত অনেকেই আমার সঙ্গে একমত প্রকাশ করবে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, ট্রাম্পের চেয়ে কামালার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে কামালা 65 এবং 34% সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। দর্শক, মিলেনিয়াম টিভিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। গত বছর দেশে ফেরার আগে দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে উত্তর কোরিয়া যান মার্কিন সৈন্য ট্রাভিস কিং। পরে তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় যুক্তরাষ্ট্রে। কারাগারে ভালো আচরণ এবং সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী বিবিসিকে এই তথ্য জানিয়েছে। শুক্রবার টেক্সাসে অবস্থিত ফর্ট ব্লেজ সামরিক আদালতে শুনানিতে বলা হয় তার বিরুদ্ধে 14টি সামরিক অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে 5টিতে সে অভিযুক্ত হয়েছে। ট্রাভিস কিং 2021 সালের জানুয়ারিতে সেনাবাহিনীতে যোগদান করেন। উত্তর কোরিয়া পালিয়ে আসার আগে সে দক্ষিণ কোরিয়া অবস্থান করছিলেন। সামরিক বিচারক লেফটেন্যান্ট কর্নেল রিক ম্যাথু বলেন, ট্রাভিস কিং সেনাবাহিনীতে কাজ করা নিয়ে সন্তুষ্ট ছিলেন এবং সে 1 বছর আগে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সামরিক আদালত প্রাঙ্গণে সাবেক এই সেনা সদস্য সাংবাদিকদের বলেন, আমি আগেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আর কখনো ফিরে আসতে চাইনি। উত্তর কোরিয়া পালিয়ে যাওয়ার আগে মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় 2 মাস কারাভোগ করেন। সেখানে 2 ব্যক্তিকে নির্যাতন এবং পুলিশের গাড়িতে লাথি মারার অভিযোগে তাকে সাজা দেওয়া হয়। উত্তর কোরিয়া পালিয়ে আসার পর মার্কিন সৈন্যকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে 2 মাসের মধ্যে দেশে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর সেখানেই সে কারাগারে ছিল। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছে, শহরের বিহেভিয়ারাল হেলথ ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট রেসপন্স ডিভিশন প্রোগ্রামটি অনেক সফল হয়েছে। এই প্রোগ্রামটিতে 911-এ আসা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ফোন কলের জন্য স্বাস্থ্যভিত্তিক সহায়তা দেয়। 2024 সালের অর্থ বছরে বিহার টিম 14,900 কলের উত্তর দিয়েছে। এটি পাইলট এলাকায় 73% মানসিক স্বাস্থ্য কল কভার করেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ বেশি। 2024 সালের জুন মাসে প্রোগ্রামটি আরও ভালোভাবে কাজ করার জন্য 2টি পরিকল্পনা চালু করা হয়। প্রথমত, যেসব কল ভালোভাবে মূল্যায়ন করা হয়েছে সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। দ্বিতীয়ত, পুলিশ স্টেশনের সীমা তুলে দেওয়া হয়েছে যাতে টিমগুলো দ্রুত সাড়া দিতে পারে।
মেয়র অ্যাডামস আরও বলেছেন 2021 সালে শুরু হওয়ার পর থেকে বিহার 24,000-এরও বেশি মানসিক স্বাস্থ্য কলেজ জবাব দিয়েছে। ভবিষ্যতে এই প্রোগ্রামটি আরও বড় আকারে চালু করার পরিকল্পনা রয়েছে যাতে আরও বেশি মানুষ সঠিক যত্ন পেতে পারে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা পেজার বিস্ফোরণের ঘটনা তদন্তে এক ভারতীয়ের নাম এসেছে। এই বিস্ফোরণে 12 জন নিহত, প্রায় 3,000 মানুষ আহত হন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নরওয়ের নাগরিক রেনসেল জোসের বুলগেরিয়ান কোম্পানি থেকে পেজারগুলো হিজবুল্লাহর কাছে সরবরাহ করা হয়। 37 বছর বয়সী রিসন ভারতের কেরালার বাসিন্দা ছিলেন। তিনি পরে নরওয়েতে গিয়ে নাগরিকত্ব পান। ভারতীয় বার্তা সংস্থা IANS জানায়, রিনসন উচ্চশিক্ষার জন্য কয়েক বছর আগে নরওয়ে যান। তিনি এর আগে কিছুদিন যুক্তরাজ্যের লন্ডনও ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রতিটি ডিভাইসে 3 গ্রাম বিস্ফোরক লুকানোর মতো ব্যবস্থা করে রেখেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাইওয়ান ভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলো এই পেজারগুলো তৈরি করে। পরে তাইওয়ান ভিত্তিক কোম্পানিটি জানায়, ওই পেজারগুলো আসল প্রস্তুতকারক কোম্পানি BSC কনসাল্টিং KFT নামের বুদাপেস্ট ভিত্তিক একটি কোম্পানি। তাদের গোল্ড অ্যাপোলো ট্রেডমার্ক ব্যবহারের অনুমোদন ছিল। বিস্ফোরণের 2 দিন পর বুলগেরিয়ান নিরাপত্তা সংস্থা DANO জানায়, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে BSC কনসাল্টিং KFT নামের কোম্পানিটির ভূমিকা নিয়ে তদন্ত করবে। কিন্তু গতকাল শুক্রবার DANO জানায়, লেবাননে বিস্ফোরিত পেজারগুলো বুলগেরিয়া থেকে রপ্তানি বা প্রস্তুত করা হয়নি। এদিকে নরওয়ে পুলিশ জানায়, তারাও পেজার বিস্ফোরণের ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি নিউজের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সাভারে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে ভাকুরতা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় ঘটনা ঘটে। প্রতিনিধি আনিসুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান বাদী হয়ে এই ঘটনায় 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় 18,72,000 টাকার মালামাল লুট এবং 5 লক্ষ টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহমান জানান, ভাকুরতা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। আমার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। তারপরও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। শাবনূর এবং সালমান শাহর একসঙ্গে করা সিনেমাগুলো বাংলা সিনেমার ইতিহাসে আজও ব্যাপক জনপ্রিয়। তবে সেই সময় থেকে তাদের সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পাড়ায় নানা গুঞ্জন শোনা যেত। সালমানের মৃত্যুর পর সেই গুঞ্জন আরো বেড়ে যায়। সম্প্রতি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খান বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সামিরা বলেন, এটা এত সহজে বলা যাবে না, এর পেছনে অনেক বড় গল্প আছে। যদি কেউ সহজভাবে জানতে চায় তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, আমি এক বাক্যে বলবো, হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল। সামিরা উল্লেখ করেন, এই সম্পর্ক জানার পর তাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা তৈরি হয়। তিনি রাগ করে বাবার বাসায় চলে যান, তবে ইমন তাকে বুঝিয়ে মাপ চায় এবং পরবর্তীতে মানিয়ে নিয়ে আসে। 2 মাস পর সামিরা ঢাকায় ফিরে আসেন। সালমান তাকে বলেছিলেন, শাবনূরের সঙ্গে যেসব সিনেমা চুক্তি করা আছে সেগুলো শেষ করলেই তিনি আর শাবনূরের সঙ্গে কাজ করবেন না। সামিরা জানান, ইমন তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরবর্তীতে নতুন নায়িকার সঙ্গে কাজ করবে, তবে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ পায়নি। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ সবাইকে ছেড়ে চলে যান। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে আজ ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। তবে এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই রাউন্ডে অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি। পোস্টে রাজীব লেখেন, 2022 সালে চেন্নাই দাবা অলিম্পিয়াড সহ 2024 হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম। অলিম্পিয়াডে প্রতিটি রাউন্ডে অংশ নেন দলের 4 জন দাবাড়ু। এখনো পর্যন্ত 9 রাউন্ডের ভেতর 8টি রাউন্ডেই খেলেছেন রাজীব। 8ম রাউন্ডে কাজাখস্তানের বিপক্ষে লড়াই অংশ নেননি তিনি। এবার নিজেকে প্রত্যাহার করে নিলেন ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি। পাহাড়ে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বলল বিটিআরসি। 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবে ডক্টর ইউনূস, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আমেরিকার দূতাবাসে ভারতীয় কর্মকর্তার রহস্যজনক মৃত্যু। নিউ ইয়র্কের বিহার্ট প্রোগ্রামের সাফল্য, 2024 সালে 14,900 মানুষের স্বাস্থ্যকরের জবাব। লেবাননের পেজার বিস্ফোরণে উঠে এলো ভারতীয় নাম। এবং ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন গ্র্যান্ডমাস্টার রাজীব। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ ওয়েবসাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv।
এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়া মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিজি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।